যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া, যাদের চাকরি চলে গেছে এবং যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা তাদেরকে নিয়ে যে শ্রম মন্ত্রণালয় কমিটি করেছে সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে। আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে আপনারা কাগজপত্র পাঠিয়েছেন, আপনারা একটু মেহেরবানি করে আমাদের আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে আপনাদের ফাইলগুলো প্রপারলি উনি রেডি করতে পারছেন কিনা। যদি রেডি করতে না পারেন, সেই ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, তাহলে আপনারা সেই ইনফরমেশনগুলো ওনাকে দিবেন। যদি কোনো এভিডেন্স আপনাদের কাছ থেকে ওনারা আওলাদ ভাই চাবেন, তাহলে সেই এভিডেন্সগুলো আপনারা দিবেন। আমরা চাচ্ছি প্রত্যেকটা ফাইলে যেন কোনো এভিডেন্সের কোনো ঘাটতি না থাকে, অর্থাৎ যখন আমরা মিটিংয়ে বসবো তখন যেন আমরা আপনাদের দাবি, আমাদের দাবি প্রতি যে আমাদের যৌক্তিকতা, সেই যৌক্তিকতা যেন আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথাগুলো ক্লিয়ার একটু বুঝতে পারতেছেন কিনা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, একটু কেউ একজন কমেন্টস করে জানাবেন। আমাকে দেখা যাচ্ছে কিনা, অথবা আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, লাইভটি প্রপার আছে কিনা, একটু কেউ একজন জানাবেন। অনেকেই সংযুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, 67 জন অলমোস্ট সংযুক্ত হয়ে গেছেন। আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। তো ধন্যবাদ। আমি আসলে আমার মনে হয় যে লাইভ ঠিকঠাকই আছে। আপনারা যারা সংযুক্ত আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব আমার কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সকলকে সুযোগ করে দেওয়ার জন্য, শোনার সুযোগ করে দেওয়ার জন্য এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমার কথাগুলো বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আমাদের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই ও বোনেরা, তারা আমার লাইভটি দেখতে পাবে এবং আমার কথাগুলো তারা শুনতে পারবে। আমি বলেছিলাম, নোটিশ করেছিলাম যে আজকে রাত 10:30 লাইভে আসব এবং আরও কিছু বিষয় বলেছিলাম যে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব, আপনারা যে আপডেট জানতে চাচ্ছেন সেই আপডেট আপনাদেরকে জানাবো। তো শুরু করছি। আমি আসলে খুব বেশি লম্বা-চড়া বক্তব্য দিব না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব শেষ করার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অসংখ্য প্রশ্ন, এবং কমন প্রশ্ন হচ্ছে যে আমাদের আপডেট কি। আমরা এখন আমাদের এই বিগত দিনের আন্দোলন সংগ্রামের কারণে আমরা এখন পর্যন্ত কোন অবস্থায় আছি, এবং অনেকে প্রশ্ন করেছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে যে কমিটিটি হওয়ার কথা সেই কমিটি এখন পর্যন্ত কেন হচ্ছে না। অনেকে প্রশ্ন করেছেন যে আন্দোলন সংগ্রামের আসলে আরও প্রয়োজন হবে কি না। অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনারা আন্দোলনে ডাক দেন, আমরা রেডি আছি, আপনারা আন্দোলনে ডাক কেন দিচ্ছেন না। আমি আপনাদের বিনয়ের সহিত বলছি, আমরা আমাদের এই সংগঠনটি যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে, আমরা সেই 2020 সাল থেকে আমরা কিন্তু চেষ্টা করছি বিভিন্নভাবে এই আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের যে দুঃখ কষ্ট সেগুলো দূর করার জন্য, এবং আমাদের যে প্রাণের দাবি এই আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করে আমরা ঠিকাদারের ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হব, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আমরা কাজ করে যাচ্ছি। 2020 সাল থেকে আমরা 2024 সালের 17 আগস্ট পর্যন্ত আমরা কিন্তু যে কাজগুলো করেছি সেগুলো সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা কিন্তু অবগত ছিল না। কিন্তু 2024 সালে বিগত সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে 17 আগস্ট আমরা যে প্রোগ্রামটি করেছিলাম শাহবাগ চত্বরে, তারপর থেকে সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ভাই বোনেরা কিন্তু আমাদের সংগঠন সম্পর্কে জানতে পারছেন এবং আমাদের দাবি দেওয়া নিয়ে যে আমরা রাজপথে আছি এই বিষয়গুলো নিয়ে আপনারা অবগত হয়েছেন। তারপর থেকে আমরা যতটি আন্দোলন সংগ্রাম আসলে ঘোষণা করেছি সেই জায়গা
সেই সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণে আমরা আসলে সফল করতে পেরেছি। আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এরপরেও আমরা কেন আসলে দাবি আদায়ের পথে আমরা অগ্রসর হতে পারছি না, বা আমাদের দাবিটি কেন আদায় হচ্ছে না, সরকার কেন আমাদের দাবিটি মেনে নিচ্ছে না, অথবা আমরা সফল কেন হচ্ছি না। আমি বিগত দিনের কথা থেকে একটু শর্ট করব এবং সামনের দিকে আগাবো। আমাদের 6 তারিখে যে প্রোগ্রাম ছিল শ্রম ভবনের সামনে, আমি সেখান থেকে শুরু করব। শ্রম ভবনের সামনে আমাদের যে প্রোগ্রামটি ছিল সেখান থেকে কি ঘটেছিল এই বিষয়গুলো ইতিমধ্যে আমি আলোচনা করেছি গত লাইভে, এবং তারও আগের লাইভে আলোচনা করেছিলাম। সর্বশেষ তথ্য হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে আমাদের যে আউটসোর্সিং নীতিমালা, সেই নীতিমালা পরিবর্তনের জন্য যে কমিটিটি হওয়ার কথা, এখন পর্যন্ত সেই কমিটিটি গঠন করা হয়নি। এটাই হচ্ছে আপডেট। তবে গতকালকে পর্যন্ত আমি কথা বলেছি, গতকালকেও আমি একজন জয়েন্ট সেক্রেটারি স্যারের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে কিন্তু বলেছেন যে আমাদের বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে, দ্রুত সময়ের মধ্যে আমাদের কমিটিটি হয়ে যাবে। এটা ছিল গতকালকে পর্যন্ত আমার কাছে নিউজ। আমি গতকালকে আমাদের যে কাজ করছেন ইসমাইল ভাইয়ের সাথে কথা বলছি, উনিও অর্থ মন্ত্রণালয়ে কথা বলছেন, আমাদেরকে শুধুমাত্র বলেছেন যে আমাদের দ্রুত সময়ের মধ্যে কমিটি হয়ে যাবে। তো আজকে আমি আমাদের চেষ্টা করেছি শ্রম সচিব মহোদয়ের সাথে একটু যোগাযোগ করার জন্য। উনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং উনি বর্তমানে জেনেভা কনভেনশনে আছেন, সেখান থেকে উনি চেষ্টা করবেন অর্থ মন্ত্রণালয়ে কথা বলে যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের কমিটিটি দৃশ্যমান হয় এবং আমাদের কমিটির জন্য কাজ শুরু করতে পারে। এই বিষয়গুলো নিয়ে উনি হয়তো রবিবার অথবা সোমবারে অর্থ মন্ত্রণালয়ে কথা বলবেন, এবং আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমাদের কমিটিটি দৃশ্যমান হবে। এই ছিল আপনাদের প্রতি আপডেট, যে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। শ্রম সচিব স্যারের সাথে একাধিক ব্যক্তি আমরা কথা বলছি, আমাদের ইসমাইল ভাই কথা বলছে, আমি চেষ্টা করছি কথা বলার জন্য, এবং উনি আমাদেরকে বলেছেন উনিও চেষ্টা করছেন অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যেন কমিটিটি হয়ে যায়। এটা ছিল হচ্ছে আপনাদের প্রতি আমার জায়গা থেকে প্রথম মেসেজ দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিমধ্যে যে কমিটিটি হয়েছে, অর্থাৎ বকেয়া বেতন এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং আগামীতে যেন কাউকে চাকরিচ্যুত করা না হয়, এই বিষয়গুলো নিয়ে যে কমিটিটি হয়েছে, শ্রম মন্ত্রণালয় থেকে যে কমিটিটি ইতিমধ্যেই করা হয়েছে, সেই কমিটি যেন দ্রুত সময়ের মধ্যে শ্রম মন্ত্রণালয়ে বসে তাদের কার্যক্রম শুরু করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে শ্রম মন্ত্রণালয়ে কথা বলেছি। ওনারা আমাদেরকে বলেছেন খুব দ্রুত সময়ের মধ্যেই একটা মিটিং ওনারা অ্যারেঞ্জ করবেন। আপনাদের প্রতি একটি বার্তা দিতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। আপনারা জানেন বিগত 2 থেকে 3 দিন আগে বাংলাদেশে যে সকল আউটসোর্সিং ঠিকাদার আছে তাদের একটা সংগঠন ম্যান পাওয়ার সাপ্লাই অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের ব্যানারে বেশ কিছু ঠিকাদার তারা কিন্তু একটি মিটিং করে। সেই মিটিংয়ের ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনারা বিভিন্ন গ্রুপে আপনারা দেখেছেন। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকগুলো দাম্ভিকতার সাথে কিন্তু বলেছেন যে আমাদের যে সকল অভিভাবক, অর্থাৎ আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে অভিভাবক, আমাদের উপদেষ্টা মহোদয়, উনি কিন্তু উপদেষ্টা মহোদয়কে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছেন, অপমানজনক কথা বলেছেন, ন্যাক্কারজনক কথা বলেছেন। সাথে সাথে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়েও ওনারা বাজে কথা বলেছেন, অপমান করেছেন, ন্যাক্কারজনক কথা বলেছেন। আমরা তারই প্রতিবাদ স্বরূপ, এবং ঠিকাদাররা বিভিন্নভাবে কিন্তু আমরা বুঝতে পারছি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ঠিকাদাররা কিন্তু বিভিন্নভাবে আমরা যেন সফল হতে না পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু কাজ করছেন। আমাদের কাছে যেগুলো তথ্য আছে, আমরা যেন সফল না হতে পারি, মন্ত্রণালয়গুলো যেন আমাদের জন্য কাজ না করে, ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে সেই চেষ্টাটা অব্যাহত রেখেছে। তারই ষড়যন্ত্র হিসেবে তারা সেই মিটিংটি করে, এবং সেখানে তারা যে আলোচনা করে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমরা তাদের সেই ষড়যন্ত্রমূলক যে মিটিং, সেই মিটিংয়ের যে সকল আলোচনা, সেই আলোচনা থেকে পরবর্তীতে শ্রম উপদেষ্টা মহোদয়কে পাগল বলা এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং অপমানজনক কথাবার্তা বলা, তারই প্রতিবাদ স্বরূপ আমরা আগামী রবিবার, আবার বলছি আগামী রবিবার
সকাল 10টায় শ্রম ভবনের সামনে আমরা একটি প্রতিবাদ সভা করব। সেই প্রতিবাদ সভা থেকে আমরা ঠিকাদারি প্রথা বিলুপ্ত, তাদের লাইসেন্স বিলুপ্ত এবং যে সকল ব্যক্তি বা যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, তাদের মুখ থেকে আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় এবং বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বাজে কথা বলেছেন, আমরা তাদের অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং আমাদেরকে ঠিকাদার মুক্ত করে ঠিকাদার ব্যতীত সরাসরি আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগের যে একটা দাবি, সেই দাবিতে আমরা প্রতিবাদ সভা আগামী রবিবার সকাল 10টায় শ্রম ভবনের সামনে আমরা করব। আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমি অনেকের সাথেই আজকে মিটিংয়ে যুক্ত ছিলাম, মিটিংয়ে যুক্ত থেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করলাম আগামী রবিবার সকাল 10টায় শ্রম ভবনের সামনে আমরা একটি প্রতিবাদ সভা করব। প্রতিবাদ সভাটিতে আমার লাইভটি যারা দেখছেন আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের দাবি থাকবে ঠিকাদারদের যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং বিলম্বে আমাদেরকে ঠিকাদার মুক্তির ঘোষণা দিতে হবে এবং আমাদেরকে ঠিকাদার ব্যতীত স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে বিধান, সেই বিধান জারি করতে হবে, পরিপত্র বাতিল করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়েই প্রতিবাদ সভা করব। সেখানে আমার লাইভটি যারা দেখছেন বা শুনছেন, পরবর্তীতে যারা দেখবেন বা শুনবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা রবিবার সকাল 10টায় শ্রম ভবনের সামনে আপনারা আসবেন। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সভা করব এবং সেই প্রতিবাদ সভা থেকে আমাদের শ্রম ভবনের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের প্রতি আমাদের দাবি থাকবে যেন অনতি বিলম্বে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করেন এবং ঠিকাদারদের লাইসেন্স বাতিল করেন এবং যে সকল ঠিকাদার উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই দাবিতে আমরা আসলে প্রতিবাদ সভাটি করব। আনিস ভাই গ্রামের বাড়িতে আছেন, আমি ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন আপনি লাইভ করে ঘোষণা দিয়ে দেন, ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে এই আমাদের যে প্রতিবাদ সভা সেই সভাটি আমরা করব। তো আপনারা আপনাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, ইনশাল্লাহ আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আপনাদের সকলের উপস্থিতিতে আমরা শান্তিপূর্ণভাবে শ্রম ভবনের সামনে আমরা প্রতিবাদ সভাটি করব এবং সেই প্রতিবাদ সভা থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যে কমিটিটি হয়েছে অর্থাৎ বেতন বকেয়া এবং চাকরিচ্যুত এবং আগামীতে যেন কারো চাকরি না যায় এই বিষয়ে যে কমিটিটি হয়েছে সেই কমিটির মিটিংটি আমরা তাদের সাথে আলোচনা করে রবিবারেই যেন আমরা ফিক্সড করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা কাগজপত্র পাঠিয়েছেন, যারা কাগজপত্র পাঠিয়েছেন আপনাদের কাগজপত্রগুলো আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রিন্ট আউট নিচ্ছি, বিগত দিনেও নিয়েছি এবং আজকেও সে কাজ অব্যাহত আছে, আগামীকাল অব্যাহত থাকবে। আগামীকালকের মধ্যে আপনাদের যে সকল ফাইল আপনারা পাঠিয়েছেন সেগুলোকে কেস টু কেস অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা আলাদা আলাদা করে ফাইল করব। সেই ফাইলগুলো আমরা সুশৃঙ্খলভাবে সাজিয়ে ইনশাল্লাহ আমাদের যে মিটিংগুলো হবে সেখানে গিয়ে আমরা সুন্দরভাবে আমাদের যে কমিটি আছে সেই কমিটি উপস্থাপন করবে এবং আমরা চেষ্টা করব যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে তারা যেন এই ঈদের আগেই বেতনগুলো পেয়ে যান এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় এবং খুব রিসেন্টলি যাদের টেন্ডার হয়েছে এবং সামনে যাদেরকে টেন্ডার হবে তাদের যেন কোনোভাবেই চাকরিচ্যুত করা না হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এই কমিটি কাজ করবে। কিন্তু বা আমাদের মূল যে কমিটি হওয়ার কথা অর্থ মন্ত্রণালয় থেকে সেই কমিটি হওয়ার সাথে সাথে সেই কমিটির দায়িত্ব থাকবে এই আউটসোর্সিং নীতিমালা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে যেন পরিপত্র জারি করা হয়, সেই পরিপত্রের জন্য লেখা থাকে যে আউটসোর্সিং ঠিকাদার মুক্ত হলো এবং ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানগুলো কর্মচারীদেরকে নিয়োগ প্রদান করবে। এইটা নিয়ে আমরা কাজ করব, মূল কাজ হচ্ছে আমাদের ওইটা। কিন্তু আরেকটা কমিটি যারা ইনস্ট্যান্ট সমস্যাগুলো সেই ইনস্ট্যান্ট সমস্যাগুলো সমাধানের জন্য যে কমিটি সেই কমিটিতে যারা আছে আমরা তারাও চেষ্টা করব যে ইনস্ট্যান্ট যে সকল সমস্যা বেতন বকেয়া চাকরিচ্যুত এবং চাকরিচ্যুত আগামীতে যেন চাকরিচ্যুত না করা হয় যাদেরকে টেন্ডার হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা মিলে যে কমিটিটা হয়েছে সেই কমিটি মিটিং করে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। তো আমি যে কথাটি বলছিলাম যে আপনাদের যে সকল ফাইল পাঠিয়েছেন আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি আছেন আপনারা আপনাদের প্রতিনিধি শুধুমাত্র আমাদের আওলাদ ভাই আছেন, আমাদের আওলাদ ভাই গণপূর্ত
মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের ফাইলটি প্রপারলি উনি রেডি করতে পারলো কেন এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন। যদি আওলাদ ভাই মনে করেন যে আপনাদের এভিডেন্সের আরও কিছু ঘাটতি আছে, তাহলে আপনারা ওনাকে এভিডেন্সগুলো আবারও পাঠাবেন। আমি চাচ্ছি যে আগামী রোববারের মধ্যে, অর্থাৎ আগামী রোববারের সকাল 10টার মধ্যে যেন বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে আসলে সমস্যা আছে সে সকল প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র যেন আমরা ফাইল টু ফাইল, অর্থাৎ প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা করে থাকবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফাইল আলাদা থাকবে। আপনাদের যে সকল দাবি, যে সকল সমস্যা, সে সকল সমস্যাগুলো সেই ফাইলটাতে লিপিবদ্ধ করা থাকবে। তার সপক্ষে আপনাদের যে সকল কাগজপত্র, সে সকল কাগজপত্র সেই ফাইলটিতে সংযুক্ত থাকবে। আমরা যখন মিটিংয়ে বসবো তখন যেন আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত অথেন্টিকভাবে, অত্যন্ত যৌক্তিকভাবে আপনাদের দাবিগুলো আমরা উপস্থাপন করতে পারি এবং আপনাদের দাবির প্রেক্ষিতে যে সকল যৌক্তিকতা, সেই যৌক্তিকতার পিছনে যে সকল কাগজপত্র, সে সকল কাগজপত্র যেন প্রপারলি সেখানে ইনক্লুড করা থাকে। আমরা যখন মিটিংয়ে বসবো তো আমরা যেন প্রপারলি তাদের কাছে উপস্থাপন করতে পারি এবং তাদের যেন মনে হয় যে আমাদের দাবিগুলো অথেন্টিক এবং আমাদের দাবিগুলোর পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, আমাদের এভিডেন্স আছে, এবং তারা যেন কোনোভাবেই আমাদেরকে অযৌক্তিক, অবান্তর এরকম কোনো বিষয় না বলতে পারে যে আমরা অবান্তর দাবি নিয়ে গেছি, এই বিষয়গুলো যেন না করতে পারে। মূল কমিটি আর কবে হবে? ভাই আসলে এই বিষয়গুলো আমরা কাজ করছি। আপনারা যেভাবে প্রশ্ন করেন তাতে করে মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের হাতে আছে, আমরা চাইলেই কালকে কমিটি করে দিতে পারবো। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে। আর যদি আপনাদের মধ্যে থেকে যদি এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি থেকে থাকেন এবং এমন কোনো দায়িত্বশীল বা আপনারা মনে করেন যে পাওয়ারফুল লোক থেকে থাকেন যারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে হেল্প করে অর্থ মন্ত্রণালয় কমিটি করে দিতে পারবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা নিব, আমরা আপনাদেরকে সাথে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে যাবো। আপনারা চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব, সবাই মিলে যেন কমিটিটা করতে পারি। এই বিষয়টি আপনাদের প্রতি আমি আহ্বান জানালাম যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করুন যেন আমরা দ্রুত সময়ের মধ্যে কমিটি আমরা পেয়ে দিতে পারি। আমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যাদের মামা, খালু, ভাই বা অনেক আত্মীয় স্বজন অর্থ মন্ত্রণালয়ে থাকতে পারে। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সাথে আসুন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করুন যেন দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা কমিটি একটা বের করতে পারি। এই জায়গা থেকে আপনাদের আমি সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারা একটা জিনিস মনে করবেন যে আপনি একজন সাধারণ কর্মচারী হিসেবে আপনাদের যতটা কষ্ট, আমি সম্মুখ যোদ্ধা হিসেবে কিন্তু আমার কষ্টটা আপনাদের চেয়ে কম না। আপনি যতটুকু পরিশ্রম করেন তার তুলনায় কিন্তু আমার পরিশ্রমটা অনেক বেশি। পক্ষান্তরে আপনার রিস্ক, আপনি একজন সাধারণ কর্মচারী, আপনার কিন্তু কোনো রিস্ক নাই। আমরা যারা সম্মুখ সারিতে আমাদের কিন্তু প্রচণ্ড রিস্ক, আমরা কিন্তু অনেকগুলো ঝুঁকি কিন্তু আমরা মাথায় নিয়ে কিন্তু কাজ করি। এরপরে গিয়েও আপনারা যখন অবান্তর প্রশ্ন করেন, আপনারা যখন মানে অহেতুক আমাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেন, তখন কিন্তু বিষয়গুলো আমাদের অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়ে যায়। আমরা 2020 সাল থেকে অনেক ঝড় ঝাপটা পার করে অনেক রিস্ক মাথায় নিয়ে এরপরে কিন্তু আপনাদের দাবি, আমাদের দাবি, প্রাণের দাবি আদায় করার জন্য কিন্তু আমরা রাজপথে এখন পর্যন্ত আছি। আমরা বিভিন্নভাবে প্রশাসন দ্বারা কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। আমরা কিন্তু আমাদের মেইন শত্রু কিন্তু ঠিকাদার। সেই ঠিকাদারের কিন্তু অবৈধ টাকার ছড়াছড়ি, তারা কিন্তু সেই অবৈধ টাকাগুলোকে ব্যবহার করে আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু দমানোর জন্য চেষ্টা করে। প্রশাসন দ্বারা বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে কিন্তু আমাদের দমানোর চেষ্টা করি। কিন্তু আমাদের দাবি যেহেতু যৌক্তিক, সেই যৌক্তিক দাবির জায়গা থেকে আমরা আমাদেরকে কোনোভাবেই আটকানো যাবে না, কোনোভাবে ভয়ভীতি দেখানো যাবে না, কোনোভাবে ভয়ভীতি দেখে আমাদের যৌক্তিক দাবি থেকে সরানো যাবে না। এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার প্রমাণ করেছি এবং 17 আগস্ট থেকে 19 অক্টোবর থেকে 22 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেছি এবং আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত যে যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি বাস্তবায়িত হয়। সেই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করার জন্য আমাদের যেরকম কাজের ধরন, আমরা যেভাবে কাজটি করছি সেভাবে আপনারা আপনাদের জায়গা থেকে যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আমরা আন্দোলন সংগ্রামটি সফল করতে আমাদের অনেক বেগ পেতে হবে। আমরা বারবারই বলেছি যে ঠিকাদারের আছে অবৈধ টাকা, তাদের আছে অনৈতিক শক্তি, কিন্তু আমরা যারা এই আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের নেতৃত্ব দিচ্ছি, আমাদের একটা ক্যারিসমেটিক পাওয়ার আছে। সেই ক্যারিসমেটিক পাওয়ার হচ্ছে আমাদের হাতে আছে আমাদের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ভাই বোনেরা। আমরা ডাক দিলেই হাজার হাজার ভাই বোনেরা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের এই দাঁড়ানো, আপনাদের এই ভালোবাসা, আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের শক্তি।
আপনাদেরকে নিয়েই আমরা কিন্তু শক্তিবান। আপনারা না থাকলে কিন্তু আমাদের আসলে কোনো শক্তিই নাই। সেই জায়গা থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নিবেন। আমরা যখনই আপনাদেরকে যে কোনো জায়গায় প্রোগ্রামে ডাকবো আপনারা আসবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শতভাগ নিশ্চিত করতে পারি যে কোনো ঠিকাদারের এত টাকা হয়ে যায়নি যে আমাদেরকে কিনে নেবে। কোনো প্রশাসন অনৈতিকভাবে আমাদেরকে এই আন্দোলন থেকে সরাতে পারবে না। আমি আরও বলেছি, যদি কখনো মনে করেন যে আমি এই আন্দোলন থেকে সরে গেছি, মনে করবেন আমাকে কোনো না কোনোভাবে বাধ্য করা হয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করবেন আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য। এরপরেও আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাই, যতক্ষণ পর্যন্ত আমি শুনতে পাই, যতক্ষণ আমি বলতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের জন্য আমার জীবনের পরিবর্তন করার জন্য আমি সর্বাত্মকভাবে কিন্তু আমার প্রচেষ্টাকে অব্যাহত রাখবো। আপনাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা আমাদের যে সকল নির্দেশনা, আমরা আপনাদেরকে যে নির্দেশনাগুলো দিব, যে আহ্বান জানাবো, যেভাবে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ এফোর্ট আমাদেরকে দিবেন। আপনাদের এফোর্টের উপরে বেস করে আমরা কিন্তু আমাদের পলিসি মেক করতে পারবো। আমরা সরকারের সাথে আমাদের যে বার্গেনিং, সেই বার্গেনিং, যৌক্তিক বার্গেনিং আমরা করতে পারবো। সরকারের সাথে আমাদের যে যৌক্তিক আলোচনা, সেই আলোচনাগুলো আমরা অব্যাহত রাখতে পারবো। সরকারকে কিন্তু আমাদের যৌক্তিকতা আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। এবং সরকার যদি দেখে যে আমাদের পিছনে 6.5 লক্ষ মানুষ অ্যাক্টিভ ভূমিকা পালন করছে, আমরা ঢাকা মাত্র 50,000 বা 1 লক্ষ মানুষ যে কোনো মুহূর্তে সমবেত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সরকার আমাদের বিষয়গুলো নিয়ে ভাববে। একটা জিনিস আপনারা বারবার কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি আজকে লাইভ করছি, আমার লাইভটি আপনারা অনেকে শেয়ার করে দিয়েছেন, যারা শেয়ার করে দেন না তাদেরকে আমি বলবো আপনারা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ সকলে যেন দেখতে পারে। আমি দেখেছি গত লাইভটি আপনারা শেয়ার করেছেন, অনেক সঙ্গত কারণে কিন্তু 50,000-এর উপরে মানুষ দেখেছে। তো এই 50,000 মানুষ বা 50,000-এর উপরে মানুষ কিন্তু হয়তো এমনও নতুন মানুষ আছে যারা আমাদের এই লাইভটি নতুনভাবে দেখছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার লাইভটি শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছায় বা আমাদের সংগঠনের কথাগুলো পৌঁছায়, আমাদের দাবির কথাগুলো পৌঁছায়, আমরা কী করছি সেই বিষয়গুলোর জন্য পৌঁছায়। অতএব আপনারা যারা লাইভটি দেখছেন তারা মেহরবানি করে লাইভটি আপনারা করে দিবেন, আপনার শেয়ার করে দিবেন। সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করেন যে আপনারা অনেকে আপডেট জানতে পারেন না, আপনারা এই আউটসোর্সিং আন্দোলনের বা দৈনিক মজুরিভিত্তিক আন্দোলন বা প্রকল্পভিত্তিক ভাই বোনদের আন্দোলনের আপডেট আপনারা বিভিন্নভাবে আমাকে মেসেঞ্জারে নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, আপনারা আপডেট জানতে চান। তা আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার একটা পেজ আছে, যে পেজ থেকে আমি লাইভটি করছি, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই পেজটাতে যদি সংযুক্ত থাকেন, আমি এই পেজটি থেকেই আপনাদেরকে সর্বপ্রকার আপডেট আমি পেজটিতে জানাই দিব। আপনারা এই পেজ থেকেই সকল প্রকার আপডেট জানতে পারবেন, এবং যখন যে আপডেট আসবে সর্বপ্রথম আমার কাছে আপডেট আসবে, আমি আমার পেজে সেটা আপলোড দিয়ে দিব, সেই পেজ থেকে আপনারা জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, যারা লাইভটি দেখছেন এই পেজটিতে আপনারা সংযুক্ত হয়ে যাবেন, পরবর্তীতে আপনারা এই পেজ থেকে সকল প্রকার আপডেট জানতে পারবেন। তো আমি কতগুলো বিষয় আপনাদেরকে মেসেজ দিলাম। একটা হচ্ছে, আগামী রবিবার সকাল 10টায় শ্রম ভবনের সামনে আমরা একটি প্রতিবাদ সভা করছি। প্রতিবাদ সভাটি হবে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা গভীর ষড়যন্ত্র করে শুরু করেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা শ্রম উপদেষ্টা মহোদয়কে মিটিং করে, সেই মিটিংয়ের থেকে তাদের যে অ্যাসোসিয়েশন আছে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে একজন ঠিকাদার আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়কে কিন্তু পাগল বলে আখ্যায়িত করেছে, এবং আরও কয়েকজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং অপমানজনক কথা বলেছে। তারই প্রতিবাদ স্বরূপ আমরা সেই সকল ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তারই দাবিতে তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্ল্যাক লিস্টেড করতে হবে, এবং আমাদেরকে ঠিকাদারি মুক্ত জীবনযাপন করার জন্য আপনার পরিপত্র জারি করতে হবে। এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। তারই দাবিতে আমরা রবিবার সকাল 10টায় জাতীয় আমাদের শ্রম ভবনের সামনে আমরা আমাদের প্রতিবাদ সভা আমরা করবো ইনশাল্লাহ। আপনারা যারা লাইভটি দেখছেন বা আগামী সময়ে দেখবেন বা শুনবেন, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আমাদের এই প্রতিবাদ সভাতে আসবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের উপস্থিতি প্রতিবাদ সভাটি আমরা সফলভাবে আয়োজন করব। সেখান থেকে আমরা চেষ্টা করব শ্রম মন্ত্রণালয়ের যে কমিটিটি হয়েছে, সেই কমিটির মিটিংটা যেন দ্রুত সময়ের মধ্যে বসে, সেই মিটিংয়ে যেন আমরা আপনাদের যে সকল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তো আপনাদের প্রতি একটা মেসেজ হচ্ছে, এই প্রতিবাদ সভাটিতে আপনারা কোনো ব্যানার আনার প্রয়োজন নাই। আমরা কেন্দ্রীয়ভাবে আমরা ব্যানার রেডি রাখবো, আপনারা শুধু সশরীরে আসবেন, আমাদের প্রতিবাদ সভাটিতে অংশগ্রহণ করবেন, এবং আপনারা আমরা সবাই মিলে সেই প্রতিবাদ সভাটি সফল করব। পরবর্তীতে আমাদের যে সকল কার্যক্রম আছে সেই সকল কার্যক্রম আমরা সুন্দরভাবে
করব। অনেকেই বলেছেন আপনাদের টেন্ডার জটিলতায় আছি, আমরা চেষ্টা করছি আপনাদের সেই টেন্ডার জটিলতা নিয়েই কিন্তু আমরা শ্রম মন্ত্রণালয়ের সাথে মিটিং করব, আপনাদের বকেয়া বেতন নিয়ে মিটিং করব, আপনাদের চাকরিচ্যুত নিয়ে মিটিং করব, সামনে যেন চাকরিচ্যুত করা না হয় সেগুলো নিয়ে মিটিং করব। আমাদের যেন ঠিকাদারি প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হয়। আমরা যে মিটিংয়ে কথা বলবো সেই মিটিংয়ে আমরা প্রথমে উপস্থাপন থাকবে আমাদের যে ঠিকাদারি প্রথা বাতিল করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগ করতে হবে, এই বিধান জারি করতে হবে, এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। আমরা প্রথম আমাদের আলোচ্য বিষয় থাকবে এইটা। এই শ্রম মন্ত্রণালয়ের মিটিংয়েও কিন্তু আমরা প্রথমে এটা উপস্থাপন করব এবং আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা একটু মেহরবানি করে ধৈর্য ধরবেন। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ে যেন আমরা মূল যে কমিটি সেই কমিটি যেন আমরা পাবলিশ করাতে পারি এবং সেই কমিটি যেন দ্রুত কার্যক্রম করে এবং সেই কার্যক্রমের মাধ্যমে যেন আমাদের প্রাণের দাবিটি অর্জিত হয়। ঠিকাদার ব্যতীত যেন আমরা স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি, সেই বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনারা অনেকে দেখেছেন শূন্য পদগুলোতে ইতিমধ্যে সরকার নির্দেশনা দিয়েছেন শূন্য পদগুলোতে আগামী 1 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করেছেন শূন্য পদগুলোতে নিয়োগ দিলে আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাইদের আসলে কোনো সমস্যা হবে কি না। আমি আমার জ্ঞান থেকে যতটুকু বুঝি আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি যেটা বুঝি যে ব্যক্তিটি শূন্য পদের বিপরীতে আপনার নিয়োগপ্রাপ্ত আছেন, যদি শূন্য পদে সরকার নিয়োগ দেয় তাহলে ওই ব্যক্তিটি কিন্তু আর শূন্য পদের এগেনিস্টে নিয়োগ প্রাপ্ত হয়ে সেই প্রতিষ্ঠানে কাজ করার আর কোনো সুযোগ থাকবে না। পরিষ্কার কথা হচ্ছে যে আপনার যদি শূন্য পদের এগেনিস্টে আপনার নিয়োগ হয় তাহলে শূন্য পদ পূরণ হওয়ার সাথে সাথে আপনি অটোমেটিক্যালি চাকরির থেকে চাকরিচ্যুত হয়ে যাবেন এবং আপনি বেকার হয়ে যাবেন, কথা পরিষ্কার। আর যদি আপনি শূন্য পদের বিপরীতে আপনার নিয়োগ না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গায় চাকরি করবেন, শূন্য পদের এগেনিস্টে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা চাকরি করবে। আপনি আউটসোর্সিং হিসেবে চাকরি করবেন, দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে চাকরি করবেন বা প্রকল্প ভিত্তিক হিসেবে চাকরি করবেন, কিন্তু তারা শূন্য পদের বিপরীতে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবে এবং স্থায়ীভাবে তারা চাকরি করবে। আর যদি আপনি শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি যখন শূন্য পদের বিপরীতে নিয়োগ হবে বা সার্কুলেশন হবে তখন কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার সাথে সাথে কিন্তু আপনি বেকার হয়ে যাবেন। মেসেজটি পরিষ্কার মনে আপনারা বুঝতে পারছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি আপনি শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত না হন তাহলে আপনার দুই রকম ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে আপনি আপনার জায়গায় বহাল থাকতে পারেন, আর দুইটা জিনিস হতে পারে যে কোনো প্রতিষ্ঠান যদি স্থায়ী কর্মচারী বেশি সংখ্যক নিয়োগ দিয়ে দেয় তখন হয়তো আমাদের অস্থায়ী কর্মচারীদের সংখ্যা কমতেও পারে। সেক্ষেত্রে কমতে গেলে বা কমানো হলে সেখান থেকে আমরা অনেকজনই বেকার হয়ে যেতে পারি। অর্থাৎ আমরা ধরে নিব যে এই বিষয়টি নিয়ে আমরা ঝুঁকিতে আসি। যদি ঝুঁকিতে থাকি আমাদের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যে আমাদের যে দাবি সেই দাবিটি বাস্তবায়িত করা। যদি আমাদের দাবিটি বাস্তবায়িত করতে পারি, সকলে যদি আপনারা সার্বিক সহযোগিতা করেন, আমাদের প্রোগ্রামগুলিকে সফল করেন এবং সামনের দিনে যদি আন্দোলন সংগ্রামের ডাক দেয় সেখানে যদি আপনারা শতভাগ উপস্থিত নিশ্চিত করতে পারেন, যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে আমাদের সমস্যাটির সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চাকরি হারানোর কোনো ভয় থাকবে না। আমার মনে হয় যে আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। যদি ক্লিয়ার না হতে পারেন তাহলে আমি এই বিষয়টি নিয়ে আরও চুলচেরা আলোচনা পরবর্তী লাইভে করব। আজকে লাইভটি ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে। আমি আবারও বলবো লাইভটি যারা দেখছেন বা শুনছেন যদি কেউ এখন পর্যন্ত শেয়ার না করে থাকেন লাইভটিকে শেয়ার করে দেবেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা যেন আমার কথাগুলো শুনতে পান এবং আমাদের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম সম্পর্কে যে জানতে পারেন। পরিশেষে হচ্ছে যে আপনারা আপডেট জানতে চান, যদি সকল প্রকার আপডেট আমার যে পেজ আছে সেই পেজ থেকে আপনারা সর্বপ্রথম পাবেন। অতএব আপনারা আমার পেজটিতে সংযুক্ত হয়ে থাকলে আমি সেখান থেকে আপডেট দেবো, আপনারা সেখান থেকে আপডেট জানতে পারবেন। আমি যে পেজ থেকে লাইভ করছি সেই পেজটি আমার পেজ, সেখান থেকে আপনারা যদি যুক্ত থাকেন আপনারা সকল আপডেট জানতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের কমিটি নিয়ে কিছু বলেন ভাই। অনেকক্ষণ যাবত অর্থ মন্ত্রণালয়ের কমিটি নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা হয়তো পরবর্তীতে সংযুক্ত হয়েছেন এই জন্য আপনারা মানে বুঝতে পারেন। লাইভটি প্রথম থেকে দেখেন, আশা করি আপনারা ঢাকা ওয়াসা থেকে শুনছি ভাই, ধন্যবাদ। অনেকে অনেক জায়গাতে আসলে দেখছেন, আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। পরিশেষে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আমাদের দাবি আদায়ের জন্য। যদি মনে করি যে
আলোচনার টেবিলটি আমাদের জন্য ফলপ্রসূ হচ্ছে না বা আলোচনার টেবিলে বসে আমরা আমাদের দাবিটি আদায় করতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদের যে মূল শক্তি আমাদের রাজপথ, সেই রাজপথের কারণে কিন্তু আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রয়োজন হলে আবারও রাজপথে থাকবো, আমাদের সকলকে সাথে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে বিগত দিনে যেমনি শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমরা আমাদের যে উপস্থিতি, আমরা উপস্থিতির মাধ্যমে সরকারকে জানান দিব যে আমরা অসহায়, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমাদের দাবিটি যৌক্তিক, সেই যৌক্তিক দাবিটি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি, আমাদের দাবিটি আপনারা মেনে নেবেন। আমরা সুশৃঙ্খলভাবে রাজপথে অবস্থান নিব। এবং এই যে অ্যানাউন্সমেন্ট আমি করলাম যে আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে থাকবেন, আপনারা যার যার প্রতিষ্ঠানে আছেন সর্বাত্মকভাবে আপনার প্রস্তুতি নিয়ে থাকবেন। আমরা হয়তো এই রবিবারের পরেই, রবিবারে যদি আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার সুযোগ পাই, যদি কমিটি হয়, বা সোমবারে যদি আমরা কমিটি করতে পারি, অর্থাৎ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি বের করার চেষ্টা করব। যদি দেখি যে না আর আমাদের পক্ষ থেকে তালবাহানা হচ্ছে বা আমাদের দাবিটি তারা বাস্তবায়িত করতে চাচ্ছে না, কোনো রকম তালবাহানা করছে, তাহলে আমাদের যে শক্তি, আমাদের যে শক্তির জায়গা, সেটা হচ্ছে আমাদের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ভাই বোনেরা। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও হয়তো আমাদের শান্তিপূর্ণভাবে রাজপথে আমাদের নামতে হবে। রাজপথে নামলেই আমরা বিশ্বাস করি সরকারের প্রতি একটা চাপ সৃষ্টি হয় এবং সরকার বাধ্য হয় আমাদের সাথে আলোচনা করার জন্য, এবং আমরা আমাদের আলোচনা শুরু করতে পারলেই ইনশাল্লাহ অনেকটা পথ আমরা এগিয়েছি। এবং আগামী দিনে একদম পথটুকু শেষ করার জন্য আপনাদের সার্বিক সহায়তা আমাদের প্রয়োজন হবে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবার জায়গা থেকে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। এবং আরেকটি বিষয় অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের উপরে ভরসা করবেন, বিশ্বাস করবেন, এবং যদি মনে করেন যে আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করার প্রয়োজন বা সহযোগিতা করতে চান, সেক্ষেত্রে আমাদের জন্য আপনাদের দরজা খোলা। আমরা কেউই কিন্তু নেতা নই, বড় পুকুরিয়া থেকে ধন্যবাদ, আমরা কেউই কিন্তু নেতা নই, আমরা সকলেই কিন্তু আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পভিত্তিক কর্মচারী। হীরাবাই, সিরাজগঞ্জ জেনারেল হসপিটাল ধন্যবাদ। আমরা কিন্তু সকলেই কিন্তু আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পভিত্তিক কর্মকর্তা কর্মচারী, আমরা কিন্তু সবাই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। সেখানে দাবিটি যদি বাস্তবায়িত হয়ে যায়, আমি রফিক, আমার কিন্তু যেরকম বেনিফিটেড হবো, আপনি একজন সাধারণ কর্মচারী বা কর্মকর্তা, আপনি কিন্তু সেমভাবে বেনিফিটেড হবেন। আমার কিন্তু অতিরিক্ত বেনিফিটেড হওয়ার কোনো সুযোগ নাই। অতএব আপনার জায়গা থেকে আপনাকেও দায়িত্ব পালন করতে হবে, আমার জায়গা থেকে আমিও দায়িত্ব পালন করছি। আমরা যেভাবে কাজ করছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শে আমরা কিন্তু কাজ করার আগ্রহ পাচ্ছি। আপনারা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন, যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটি আমরা বাস্তবায়িত করতে পারবো। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। অনুরোধ করব আমাদের যে রবিবারের শান্তিপূর্ণ আমাদের প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভাটিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রতিবাদ সভাটি সফল করে ইনশাল্লাহ আমরা শ্রম মন্ত্রণালয়ের সাথে বসার একটা পরিবেশ তৈরি করতে পারবো। এবং আমরা আশা করব এই প্রতিবাদ সভাটি আমাদের জন্য অনেকটা ইফেক্টিভ হবে এবং শ্রম মন্ত্রণালয় আমাদের প্রতি সহানুভূতিশীল হবে এবং শ্রম উপদেষ্টা মহোদয়ের সাথে, শ্রম সচিব মহোদয়ের সাথে আমাদের আলোচনা করে একটা পরিবেশ তৈরি হবে, একটা পথ তৈরি হবে। সেই জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ সভাটি করা, আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ সভাটি করব। সেখানে আমরা যারাই আসবো, ব্যানার ফেস্টও নিয়ে আসার দরকার নেই, আপনারা আপনাদের শুধু লোকজন নিয়ে আসবেন। আমাদের সেন্ট্রাল কমিটির ব্যানার থাকবে, আমরা সেই সেন্ট্রাল কমিটির ব্যানারে এই প্রতিবাদ সভাটি আমরা করতে চাই। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই অনেক প্রতিষ্ঠান থেকে দেখছেন, আসলে এতগুলো কমেন্টসের উত্তর দেওয়া আসলে আমার পক্ষে পসিবল হবে না, বা উত্তর দিতে গেলে হয়তো এই লাইভটা অনেক লম্বা হয়ে যাবে। তো ধন্যবাদ জানাচ্ছি। আমি লাইভ থেকে বেরিয়ে গিয়ে আমাকে আরও একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, আরও 2-3টা মিটিং। প্রতিদিনই কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত আমরা মিটিং চলমান রেখেছি। এই মিটিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি সকলকে আমাদের মেসেজগুলো জানানোর জন্য, সকলকে উদ্বুদ্ধ রাখার জন্য, সকলকে সচেতন করে রাখার জন্য, এবং সর্বোপরি সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেন আমরা যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেন। পরিশেষে আমি আরেকটি কথা বলবো, যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া, যাদের চাকরি চলে গেছে এবং যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা তাদেরকে নিয়ে যে শ্রম মন্ত্রণালয় কমিটি করেছে, সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে। আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে আপনারা কাগজপত্র পাঠিয়েছেন, আপনারা একটু মেহেরবানি করে আমাদের আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে আপনাদের ফাইলগুলো প্রপারলি উনি রেডি করতে পারছেন কিনা। যদি রেডি করতে না পারেন, সেই ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, তাহলে আপনারা সেই ইনফরমেশনগুলো ওনাকে দিবেন। যদি কোনো এভিডেন্স আপনাদের কাছ থেকে ওনারা আওলাদ ভাই চাবেন, তাহলে সেই এভিডেন্সগুলো আপনারা দিবেন। আমরা চাচ্ছি প্রত্যেকটা ফাইলে যেন কোনো এভিডেন্সের কোনো ঘাটতি না থাকে, অর্থাৎ যখন আমরা মিটিংয়ে বসবো তখন যেন আমরা আপনাদের দাবি, আমাদের দাবি প্রতি যে আমাদের
যৌক্তিকতা, সেই যৌক্তিকতা যেন আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে দোয়া করবেন যেন দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে যে কমিটিটি হওয়ার কথা, সেই কমিটি যেন আমরা দ্রুত সময়ের মধ্যেই হাতে পাই এবং সেই কমিটি যেন আমরা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে পারি। সেই জায়গা থেকে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের যদি এমনও কেউ থেকে থাকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং আমাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা একত্রিত হয়ে কাজ করে দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কমিটি আমরা দৃশ্যমান যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সফলতা